প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজন্য কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি সরকারি রাজন্য কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। তো যাই হোক, তোমাদের আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি দিলীপ কুমার ভৌমিক। ইতিমধ্যে তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে। তো তোমাদের একটি পাঠ্য বইটি আমাদের অধ্যাপক মহালিম স্যার, আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক তপন দেবনাথ স্যার এবং আমি দিলীপ ভৌমিক তিনজন মিলে এটা লিখেছি। এটা এনসিটিবি অনুমোদিত, তোমরা চাইলে এটি দেখতে পারো। তোমাদের পাঠ পরিচয় আজকে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। তোমাদের অধ্যায় কিন্তু ভেক্টরই আছে, যে আমরা ভেক্টর অধ্যায় থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, সেই ভেক্টর অধ্যায়ই আছে। দেখো, আমরা ইতিমধ্যে অনেক তোমাদের চিত্র দেখিয়েছি। তো এটা তোমাদের এই যে ইকুয়েশনটা কিন্তু তোমাদের একটা মানে নতুন নয়, এটা পুরাতন। তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কি পাঠদান করাতে যাচ্ছি। আজকে যেটা আমরা পাঠদান করাবো সেটা হচ্ছে ভেক্টর গুণন বা ভেক্টর ক্রস গুণন। এটা নিয়ে আমরা কথা বলবো, যে ভেক্টর গুণন বা ভেক্টর ক্রস গুণন এটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমাদের যেটা শিখন সেটা হচ্ছে ভেক্টর ক্রস গুণন কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আর হচ্ছে দেখো, ভেক্টর গুণনের প্রয়োগ, ভেক্টর গুণন যে ক্রস গুণন, এই ক্রস গুণনের আমরা প্রয়োগগুলো করতে পারবো, যে কোথায় কোথায় এই প্রয়োগগুলো করব। তো শুরুতেই আসা যাক যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কাকে বলে। শুরুতেই আমরা এটা আসবো যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কাকে বলে। আমরা শুরুতেই এটা আসবো যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কাকে বলে। তো দেখো, এ একটি ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি, এদের মধ্যে আমি একটা ক্রস গুণ দিয়ে দিলাম, তাহলে এ ক্রস বি। তাহলে দুটি ভেক্টর রাশির ক্রস গুণ ফলে আমি একটি ভেক্টর রাশি পাবো। ঠিক যেটা আমরা পেয়েছিলাম যে দুটি ভেক্টর রাশির ডট গুণনে আমরা পেয়েছিলাম স্কেলার রাশি। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে দুটি ভেক্টর রাশির ডট গুণনে পেয়েছিলাম স্কেলার রাশি, আর স্কেলার রাশির শুধুমাত্র মান আছে। স্কেলার রাশি প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না, তোমরা ইতিমধ্যে এটা জেনে গিয়েছো। কিন্তু যেটা ভেক্টর রাশি, যে দুটি ভেক্টরের ক্রস গুণ ফলে আমরা কি পেয়েছি, একটি ভেক্টর রাশি পেয়েছি। এই ভেক্টর রাশির কি আছে, এই ভেক্টর রাশির মানও আছে, এই ভেক্টর রাশির দিকও আছে। তাহলে দুটি ভেক্টর রাশির ক্রস গুণ ফলে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। এই ভেক্টর রাশির কি আছে, মান আছে, এবং কি আছে বলো, দিক আছে। মান এবং দিক দুটোই আছে। তাহলে এখন দেখো, এই যে ভেক্টর রাশির মান, এই মানটা কি, এই মানটা আমরা জানবো এবং দিকটাও জানার চেষ্টা করব। তাহলে আমরা ভেক্টর গুণন বা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিব, যে দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণফল, ভেক্টর ক্রস গুণন বলে। এর মান ও দিক উভয়ই আছে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে যে ভেক্টর ক্রস গুণন কাকে বলে, তাহলে তোমরা কিন্তু পারবে। এবার আমরা দেখব যে এখানে খেয়াল করো,
এখানে ভেক্টর গুণফল হবে। এখানে একটু প্রিন্টের টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, এখানে ওই স্লাইডের পর করা তো। তাহলে দেখো এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি সমান কত? এ বি সাইন থেটা এন হ্যাট। তাহলে আমরা দেখলাম এ ক্রস বি সমান সমান কত? এ বি সাইন থেটা এন হ্যাট, এ বি সাইন থেটা এন হ্যাট। এ ক্রস বি সমান সমান কত বলো? এ বি সাইন থেটা এন হ্যাট। এখানে এটা কি হবে? এখানে এটা ভেক্টর গুণফল হবে, ভেক্টর, ভেক্টর ভিই সিটি ওয়াই, ভেক্টর গুণফল হবে। তো যাই হোক, আমরা এটা বুঝলাম যে এটা ভেক্টর গুণফল এ ক্রস বি সমান এ বি সাইন থেটা এন হ্যাট। তাই দেখো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তবে তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। এর মান ও দিক উভয় আছে। ভেক্টর গুণফলের মান রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান। তাহলে এই যে ভেক্টর গুণন, এর মানটা কি? এর মানটা হলো, খেয়াল করো, যে দুটি রাশির ভেক্টর গুণন এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের গুণফলের সমান। আর এন একটা হচ্ছে কি? এন একটা হচ্ছে ওই ভেক্টর গুণনের ফলে আমরা যে ভেক্টর রাশিটা পেয়েছি, নতুন ভেক্টর রাশি, তার দিক, তার দিকটা কোথায় হবে এটা আমরা একটু জানার চেষ্টা করব। তার দিকটা কোথায় হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করব, যে তার দিকটা কোথায় হবে। দেখো যে তার দিকটা কোথায় হবে সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে দেখো এ বি মধ্যবর্তী কোণ কত? থেটা। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে এ ক্রস বি সমান সমান কত বলো? এ বি সাইন থেটা। এ ক্রস বি সমান সমান কত? এ বি সাইন থেটা এন হ্যাট। তাহলে এন হ্যাটের দিকটা কোথায় হবে? তাহলে আমরা কিন্তু দেখো, আমরা প্রথমে বলেছি ভেক্টর গুণফলের মান রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান, এটা হচ্ছে মান। আর দিকটা হলো আমরা ডানহাতি স্ক্রু নিয়ম থেকে এই দিকটা বের করতে পারবো। এর দিকটা কোথা থেকে বের করব বলো? ডানহাতি স্ক্রু নিয়ম থেকে আমরা এর দিকটা বের করতে পারবো, যে এর দিকটা কোথায় হবে। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এ ক্রস বি সমান এ বি সাইন থেটা এন হ্যাট। তাহলে দেখো এর মানটা কি? এর মানটা হলো ভেক্টর গুণফলের মান হলো রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান, এটা কিন্তু জানলাম। আর দিক কোনটা? দিক হলো আমি এই যে এই ভেক্টর এবং এই ভেক্টর আছে, এই ভেক্টর যে তলে, এই দেখো এই ভেক্টর এবং এই ভেক্টরের উপর লম্ব বরাবর, এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর কি বরাবর বলো? লম্ব বরাবর। যেহেতু এটা দ্বিমাত্রিক চিত্র, এটা হচ্ছে ত্রিমাত্রিক চিত্র, তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এর সাথেও সে লম্ব, বির সঙ্গেও সে কিন্তু লম্ব। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি? যে ভেক্টর গুণফলের দিক উভয় ভেক্টরের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল। তাহলে ভেক্টর গুণফলের দিক কোন দিকে হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে উভয় ভেক্টরের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, যেটাকে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী বের করা যায়। তাহলে এখানে ডানহাতি স্ক্রুকে আমরা কিভাবে স্থাপন করব? এখানে ডানহাতি স্ক্রুটা আমি তোমাদেরকে একটু বলছি। একটা স্ক্রু তুমি চিন্তা করো বা বিবেচনা করো, একটা স্ক্রু। তাহলে একটা স্ক্রুকে যদি তুমি দেখো ঘড়ির কাঁটা দিকে যদি তুমি ঘোরাও, তাহলে সে কিন্তু নিচের দিকে চলে যাবে। ঘড়ির কাঁটার দিকে যদি তুমি ঘোরাও, তাহলে সে কোন দিকে যাবে? স্ক্রুটা আস্তে আস্তে নিচে চলে যাবে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, তাহলে স্ক্রুটি সামনের দিকে উঠে আসবে। তাহলে এখানে এই যে ভেক্টরের দিক নির্ণয় করব ডানহাতি স্ক্রু নিয়মে, তো সেটা আমরা কিভাবে করব? এটাই হচ্ছে আমার মানে আজকের আলোচনার বিষয়, যে আমরা কিভাবে ব্যাখ্যাটা করব। দেখো এই যে এই এ ভেক্টর, এ ভেক্টরটা প্রথম ভেক্টর, বি ভেক্টরটা দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে কোন দিকে বলো? প্রথম ভেক্টর থেকে আমরা দ্বিতীয় ভেক্টরের দিকে একটি ডানহাতি স্ক্রু স্থাপন করে আমরা কি করব? এই দিকটা নির্ণয় করব। তো এই দিকটা নির্ণয় করা আমি পরবর্তী স্লাইডে দেখাবো। তার আগে আমি এই এই যে ক্রস গুণফল, এই ক্রস গুণফলের শর্তটা একটু দেখাই। যদি থেটা যদি ক্ষুদ্রতম কোণ হয় বা সূক্ষ্ম কোণ হয়, তাহলে এই যে সীমাটা, এই সীমাটা কত? সীমাটা হচ্ছে 0 লেস দেন থেটা লেস দেন পাই। খেয়াল করো কিন্তু, তাহলে এ ক্রস বি সমান কত? এ বি সাইন থেটা এন হ্যাট। লক্ষ্য করো কিন্তু এখানে থেটা কত? থেটা যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে থেটা লেস দেন ইকুয়াল টু, সরি 0 লেস দেন ইকুয়াল টু কত? থেটা লেস দেন ইকুয়াল টু পাই।
তাহলে এটাকে ঠিক আমরা আগের মতোই দেখেছিলাম। দেখো এখানে যে এখানে এই বিন্দুতে কত, এই বিন্দুতে সাইন 0 কত 0, এই বিন্দুতে কত সাইন 180 ডিগ্রি কত 0। তাহলে দেখো যদি 0 থেকে বড় হয়, থিটার মান যদি 0 থেকে সমান অথবা যদি বড় হয় তাহলে আমাদের কার্যকর, অথবা পায়ের সমান অথবা যদি ছোট হয় তাহলেও কার্যকর। তাহলে এটা দেখো ডট গুণনের যে শর্তটা আর এই যে ক্রস গুণফলের শর্ত কিন্তু একই, কারণ এই সাইন থেটা এবং কোসাইন থেটার ফিগারের মধ্যে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র তার স্টার্টিং ভ্যালু থেকে। যেমন ধরো এই যে লেখোটা, এই লেখোটা হচ্ছে সাইন লেখো, এই দেখো এই লেখোটা হচ্ছে সাইন লেখো, আর এই যে যে ব্লু চিহ্নিত যে ডট 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 লেখোটা এটা কোসাইন লেখো। দেখো সাইন লেখোটা শুরু হয়েছে তার স্টার্টিং পয়েন্ট কিন্তু অরিজিন বা মূল বিন্দু থেকে, এই দেখো মূল বিন্দু থেকে সাইন লেখোটা শুরু হয়েছে, আর কসটা শুরু হয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালু থেকে, ম্যাক্সিমাম ভ্যালু থেকে। এই জন্য যেহেতু সাইন ভ্যালু এবং কস ভ্যালু মানে ফিগারটা একই রকম, শুধু তার দশার পার্থক্যটা, শুধু আর কিছু নয়। যেখানে তার শুরুটা হচ্ছে 0 বিন্দু, এখানে শুরুটা হচ্ছে কসের যে শুরু বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে। তো এই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে হওয়ার কারণে এই জন্য ওই ডট গুণন এবং ক্রস গুণনে এই যে যে সীমাটা, এই সীমাটা কিন্তু আমরা একই পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন অবজেক্টিভ সাধারণত আসে যে ক্রস গুণফলের থেটা যদি ক্ষুদ্রতম হয় তাহলে তার সীমা কত, তখন তুমি বলবা 0 লেস দেন ইজ ইকুয়াল টু থেটা লেস দেন ইকুয়াল টু পাই, তখন এটা কিন্তু তোমরা বলবে। তা যাই হোক, আমি যে কথা বলছিলাম এর মধ্যে যে এই যে ক্রস গুণফলের মান এবং দিক দুটোই থাকবে। এই দেখো একটা ডানহাতি স্ক্রু, এটাকে কি একটা ডানহাতি স্ক্রু, এটা কি ঘোরাচ্ছে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটাকে ঘোরাচ্ছি আমরা কোন দিকে বলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরানো হয় তাহলে দেখো এটা কিন্তু কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এটি কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তাহলে এটাকে ঘোরানোর নিয়ম কি, যে এ হলো প্রথম ভেক্টর, বি হলো দ্বিতীয় ভেক্টর। তাহলে এ প্রথমে আসে এই জন্য প্রথম ভেক্টর। এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে, এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে একটি ডানহাতি স্ক্রুকে, এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে একটি ডানহাতি স্ক্রুকে ক্ষুদ্রতম কোণে ঘোরাতে হবে। দেখো এই দিক তোমাকে এ হতে বির দিক ঘোরাতে হবে, এ হতে বির দিকে কিন্তু ক্ষুদ্রতম কোণ, তুমি কিন্তু বি থেকে এর দিক ঘোরাতে পারবে না, এখানে কোণ কিন্তু অনেক বড়, এখানে কিন্তু অনেক বড়, এভাবে তুমি ঘোরাতে পারবে না, তোমাকে ঘোরাতে হবে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে প্রথম ভেক্টর কত এ, দ্বিতীয় ভেক্টর কত বি, একে কোন কোণে ঘোরাতে হবে, ক্ষুদ্রতম কোণে। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে একটি ডানহাতি স্ক্রুকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে যেদিকে অগ্রসর হয়, তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে একটি ডানহাতি স্ক্রুকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে দেখো সে কোন দিকে অগ্রসর হচ্ছে, উপরের দিকে। উপরের দিকে মানে বোঝাচ্ছে কি, এটা যদি এই তলে আছে, এই তলের কোন দিকে, তাহলে উপরের দিকে, এ এবং বি থেকে লম্ব বরাবর উপরের দিকে তাহলে ক্রিয়াশীল এই একক ভেক্টরটি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে দুটি ভেক্টরের ক্রস গুণফল একটি ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মান হচ্ছে ওই ভেক্টর দুটির গুণফল, ওই ভেক্টর দুটির মানের গুণফল এবং সাইন থেটা এর গুণফলের সমান, আর তার দিকটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর, ওই দুই ভেক্টরের উপর লম্ব বরাবর, ওই দুই ভেক্টরের উপর লম্ব বরাবর হবে। কিন্তু এটাকে কোন নিয়মে আমরা নির্ণয় করতে পারবো, এটাকে আমরা ডানহাতি স্ক্রু নিয়মে নির্ণয় করতে পারবো। ডানহাতি স্ক্রু নিয়মটা কি, যে প্রথমে এ ভেক্টর হতে বি ভেক্টর দিকে, অর্থাৎ প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টর দিকে, তাহলে এটা প্রথমে আসে এজন্য প্রথম ভেক্টর, বিটা পরে আসে দ্বিতীয় ভেক্টর, তাহলে এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে, কি কোণে বলো, ক্ষুদ্রতম কোণে একটি ডানহাতি স্ক্রুকে ঘোরালে স্ক্রুটি যেদিক অগ্রসর হবে, স্ক্রুটি যেদিক অগ্রসর হবে সেটাই হবে এ ক্রস বি এর ফলে আমরা যে নতুন ভেক্টর রাশি পেয়েছি সেই ভেক্টরের দিক। তাহলে এখানে এই দিকটা পেলাম। আমি পরের চিত্রটাও দেখবো, দেখলে পরে তোমরা মিনি বুঝতে পারবে। দেখো এখানে এই দেখো ক্ষুদ্রতম কোণে ঘোরাচ্ছি, ক্ষুদ্রতম কোণে ঘোরাচ্ছে, এই যে উপরে চলে গেল, স্ক্রুটি কোথায় চলে গেল, উপরে চলে গেল। এবার তুমি যদি বি থেকে এর দিকে ঘোরাইতা তাহলে স্ক্রুটা কোন দিক চলে আসবে, নিচের দিকে চলে আসবে। খেয়াল করো, তুমি বি থেকে যদি এর দিকে ঘোরাতা তাহলে নিচের দিকে আসতো। এই দেখো এ থেকে বি তে ঘোরালে কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। এই যে ক্ষুদ্রতম কোণে ঘোরাচ্ছি।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে এই চিত্রটা আমরা এইভাবে নিয়ে আসছি, দেখো এ থেকে বি, তাহলে কত এ ক্রস বি। তাহলে এই স্ক্রুটাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে সে কোন দিকে চলে যাবে? উপরের দিকে। আর একে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কোন দিকে চলে যাবে? নিচের দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘোরালে আমরা এটা নিচে চলে যাবে। তাহলে দেখো ব্যবহারিকভাবে এটার কিন্তু একটা চমৎকার উদাহরণ আছে, যে পাখার বাতাস বা ফ্যানের বাতাস, এটা আমাদের উপরে ঘুরলে আমাদের শরীরে নিচে লাগে কেন, মানে নিচে আমরা এই বাতাসটা পাই কেন? তোমরা এটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা তোমরা চিন্তা করবে বাড়িতে। এটা কিন্তু ভেক্টর ক্রস গুণফল থেকে ব্যাখ্যা দেওয়া যায়। এটা তোমরা যেহেতু আমি বলে দিলাম ভেক্টর ক্রস গুণফল থেকে ব্যাখ্যা দেওয়া যায়, এখানে এন হ্যাট বরাবর যে বাতাস, মানে এন হ্যাট বরাবর যে বাতাসের দিকটা যাবে, এটার ব্যাখ্যাটা তুমি চিন্তা করবে, যে ফ্যানের পাখাটা কোন দিকে ঘুরে, বাতাসটা কোন দিকে যায়, এইভাবে তোমরা কিন্তু চিন্তা করতে পারবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে তোমাদের তোমাদের এই ক্রস গুণফল, ভেক্টর ক্রস গুণফলটা কি সেটা কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। এটাকে আমরা আরো একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যে যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে, এই ঘড়ির কাঁটা, এই যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা এদিকে ঘুরছে। তাহলে এ থেকে বিতে যদি ঘুরে, আমাদের দেখো এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে, এ থেকে বিতে। তাহলে এ থেকে বিতে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ডান হাত স্ক্রু। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পরে সেটা কোন দিকে যাবে? উপর দিকে যাবে। তোমরা এখানে এই হাতটার দিকে একটু খেয়াল করো, দেখো এই আঙ্গুলগুলো বাঁকা করা আছে, বাঁকা করা আছে। যদি আঙ্গুলগুলো সোজা থাকতো তাহলে এ বরাবর ছিল, কোন বরাবর ছিল? এ বরাবর ছিল। তাহলে স্ক্রুটাকে আমি কোন দিকে ঘোরাবো? এ থেকে বি বরাবর। দেখো হাতের আঙ্গুল এখন বাঁকা করে দিছে, তাহলে কোন দিকে বাঁকা করছে? এই দিকে, এ থেকে বি বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে গেছে? এই বৃদ্ধাঙ্গুলির দিকই হবে এই একক ভেক্টরের দিক, এ ন্যাটের দিক। ঠিক দেখো যদি বি ক্রস এ হতো তাহলে আমরা কিভাবে রাখতাম? বি ক্রস এ হতো, তাহলে দেখো যে বি ক্রস এ যদি আমরা করতাম, যে বি ক্রস এ, এই বি ক্রস এ যদি হয় তাহলে এটা কি বি থেকে এর দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতো। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই দেখো আমরা যদি হাতটাকে এভাবে রাখি তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে চলে যায়? নিচের দিকে। তাহলে সেক্ষেত্রে এ নেটের দিক হতো নিচের দিকে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করলে, যে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী ঘুরাই তাহলে সেটার দিক হবে উপরের দিকে, আর উপর দিকে বলতে হচ্ছে বাইরের দিকে। আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই স্ক্রুটাকে তাহলে সেটা হবে নিচের দিকে বা ভিতরের দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই ক্রস গুণফলের দিকটি কিন্তু আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু বই দেখে নিজেরা আর একটু চেষ্টা করো, আর যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে ক্লাস শেষে বলো, প্রয়োজনে আমরা আবার এই মানে বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই এখানে আমরা বলেছি যে ভেক্টর গুণফলের দিক উভয় ভেক্টরের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল এর দিকে ডান হাত স্ক্রু নিয়মে বের করা যায়। দুটি ভেক্টরের সমতলে এদের মিলন বিন্দুতে একটি ডান হাত স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেই দিক হবে ভেক্টর গুণফলের দিক। দেখো ভেক্টর ক্রস গুণফলের উদাহরণ, ভেক্টর ডট গুণফলের উদাহরণ দিয়েছিলাম কি আমরা? কাজ। আর ক্রস গুণফলের উদাহরণ হচ্ছে টর্ক। এই টর্কের কথাটা, টর্ক বা বলের ভ্রামক, এটা কিন্তু আসলে বলা হয়নি, এটা নিউটনের বলবিদ্যায় আছে এবং ভেক্টরের প্রথম অধ্যায় আছে। এটা সম্বন্ধে আমি 1 মিনিট একটু বলবো। দেখো তোমরা একটা বাড়িতে যে দরজা আছে ওই দরজার কথাটা চিন্তা করো, যাদের এক পাল্লা দরজা আছে। তাহলে এক পাল্লা দরজার এক প্রান্ত থাকে কিন্তু কবজা, আর অন্য প্রান্তে থাকে হাতল। দেখো তুমি যদি কবজার নিকটে যদি তোমার একটা আঙ্গুল দিয়ে দরজা খুলতে যাও তাহলে আজকে পরীক্ষা করে দেখবে যে কষ্ট লাগছে। ঠিক একই পরিমাণ বল যদি তুমি হাতলের কাছে দিয়ে ধাক্কা দাও দরজাটা চলে যাবে। তাহলে তুমি একই পরিমাণ বল দিচ্ছ, কিন্তু কবজার কাছে যখন দিচ্ছ তখন কিন্তু দরজা যাচ্ছে না, দূরে যখন দিচ্ছ তখন কিন্তু যাচ্ছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে তুমি এই যে যে ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধের দূরত্ব যত বাড়ছে বলের ইফেক্টিভনেস তত বেড়ে যাচ্ছে। অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে আমরা বল বিবেচনা করলেও ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা বলের পরিবর্তে
টর্ক বিবেচনা করি বা বলের ভ্রামক বিবেচনা করি, এটা নির্ভর করে প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ ভেক্টরের উপর। তাহলে টর্ক সমান সমান ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত ভেক্টরের ক্রস গুণফল। তাহলে টর্ক টাউ সমান সমান কত, আর ক্রস এফ। তাহলে এটা হলো ভেক্টর ক্রস গুণফলের উদাহরণ। দেখো দুটি ভেক্টরের গুণফলের আমরা কি পাইছি, আর একটা ভেক্টর রাশি পাইছি। এই যে ক্রস গুণফলে একটা ভেক্টর রাশি পাইছি। তাহলে এটা হলো বলের ভ্রামক বা কত, টর্ক। দ্বিতীয়টি দেখো কৌণিক ভরবেগ, এল সমান সমান কত, আর ক্রস পি। কৌণিক ভরবেগ, ভরবেগ কত, এল সমান সমান আর, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর হচ্ছে, হ্যাঁ তোমার প্রশ্নটা আমি পরে পরে তুমি যখন আমি ডিসকাশনে যাব তখন প্রশ্ন করবে। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর পি হচ্ছে তোমার হচ্ছে রৈখিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে কি, ব্যাসার্ধ ভেক্টর, আর হচ্ছে রৈখিক ভরবেগের ক্রস গুণফল। তাহলে তোমাদের যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে ভেক্টর ক্রস গুণফলের তোমরা উদাহরণ দাও, তাহলে তোমরা কিন্তু উদাহরণ দিতে পারবে, বা বলতে পারবে যে আর ক্রস এফ সমান ভেক্টর রাশি কেন, এটাও তুমি বলতে পারবে। দুটি ভেক্টর রাশির ক্রস গুণফলে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা জানি ভরবেগ কিন্তু আমরা উদাহরণ দিয়েছিলাম, ভরবেগ ভেক্টর রাশি। এই রৈখিক ভরবেগ আর ক্রস এফ, হ্যাঁ এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর পি হচ্ছে তোমার হচ্ছে রৈখিক ভরবেগ। এই ব্যাসার্ধ ভেক্টর ক্রস রৈখিক ভরবেগ করলে আমরা কি পাবো, ক্রস গুণফল করলে আমরা কৌণিক ভরবেগ পাবো। এটা কিন্তু ক্রস গুণফলের উদাহরণ গেল। এবার ক্রস গুণফল সম্পর্কিত আমরা কিছু ধারণায় চলে যাব। দেখো এগুলো তোমাদের ডট গুণে দেখিয়েছি যে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, এগুলো হচ্ছে একক ভেক্টর। আমরা বের করবো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, এগুলো আমরা কিন্তু বের করব। তো দেখো এখানে যদি এগুলো আমরা বের করতে চাই, প্রথমেই আমার আসলো আই ক্রস আই। তাহলে আই ক্রস আই কত, আই আই সাইন থেটা এন হ্যাট। এই যে এ ক্রস বি, এ বি সাইন থেটা এন হ্যাট, আমি কি বোঝাতে পেরেছি, এ ক্রস বি, এ বি সাইন থেটা এন হ্যাট। তাহলে এখানে আই এর মধ্যবর্তী কোণ কত, এই যে আই মধ্যবর্তী কত, 0। তাহলে 1 1 সাইন 0, সাইন 0 কত, 0। তাহলে আই ক্রস আই সমান সমান কত, 0। তাহলে দেখো আই ক্রস অর্থাৎ আই হ্যাট ক্রস আই হ্যাট সমান 0, কিন্তু আই ডট আই সমান কিন্তু 1 ছিল। খেয়াল করো, কিন্তু তোমরা কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছো যে আই ডট আই সমান কত ছিল, 1 ছিল। আর আই হ্যাট ক্রস আই হ্যাট সমান সমান কত হলো, 0 হলো। তো অনুরূপভাবে তোমরা একটু চিন্তা করো তো, যে জে ক্রস জে হ্যাট ক্রস জে হ্যাট সমান সমান কত। তো অনুরূপভাবে আমি বলতে পারি না এটার মানও 0, কে হ্যাট ক্রস কে হ্যাট এটার মানও কত, 0। এবার আমার আসো আই হ্যাট ক্রস জে হ্যাট, আই হ্যাট ক্রস জে হ্যাট, তাহলে আই জে সাইন থেটা এন হ্যাট। তাহলে আই মান 1, জে এর মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে থাকে কত, এন হ্যাট। তাহলে এই যে আমরা বলেছিলাম যে এই যে দুটি ভেক্টর, দুটি ভেক্টরের এই যে ক্রস গুণ, দুটি ভেক্টরের ক্রস গুণ, এখানে 0 হবে, এখানে 0, সাইন 0। দুটি ভেক্টরের যে ক্রস গুণ, লক্ষ্য করো কিন্তু যে দুটি ভেক্টরের যে ক্রস গুণ, তার দিকটা যেটা হবে, তার দিকটা হবে হলো, বলেছিলাম ওই ভেক্টরের উপর লম্ব বরাবর। ওই ভেক্টরের উপর কি বরাবর বলো, লম্ব বরাবর। তাহলে ওই ভেক্টরের উপর যদি লম্ব বরাবর হয়, তাহলে ওই ভেক্টরের উপর যদি লম্ব বরাবর হয়, তাহলে দেখো এই লম্ব বরাবরটা কি, আই, খেয়াল করো একটু, আই এবং জে এর লম্ব বরাবর কি, কে ভেক্টর। তাহলে এই জন্য এখানে কে ভেক্টর হয়ে গেল। ওই দুই ভেক্টরের উপর যদি, এখানে কিন্তু এটা হলো দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক চিত্র অঙ্কন করা হয়েছে। আসলে এটা তো আয়ের সাথেও 90 ডিগ্রি, জের সাথেও 90 ডিগ্রি। তাহলে এইখানে এন হ্যাটের মান কত হবে, এখানে এন হ্যাটের মান কত হবে, এন হ্যাটের মান হবে কে হ্যাট। অনুরূপ দেখো আমরা যদি অনুরূপ জে ক্রস কে হ্যাটের কথা চিন্তা করি, তাহলে কত, জে কে সাইন থেটা এন হ্যাট। তাহলে এখানে জে কে সাইন 90 ডিগ্রি, এই এন হ্যাটের মান কত, এন হ্যাট জে কে, জে কে সাথে 90 ডিগ্রি করে আছে, কে জে কে সাথে 90 ডিগ্রি করে আছে, কে আই হ্যাট আছে, এই যে আই হ্যাট। আমরা তাহলে জে ক্রস কে সমান কত, আই হ্যাট। অনুরূপ কে ডট আই সমান সমান কত, জে হ্যাট, কে ডট আই সমান সমান কত, জে হ্যাট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমরা এই চক্র থেকে সহজেই বোঝাতে পারি। এই ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে হবে পজিটিভ, যেমন আই ক্রস জে, আই ক্রস জে সমান কত, কে হ্যাট, এই যে কে হ্যাট। জে ক্রস কে সমান সমান কত, আই হ্যাট। কে এখানে ক্রস হবে, এখানে এই যে ডট চিহ্ন হয়ে গেছে, এখানে কি হবে, এখানে ক্রস হবে, এই যে কে
ক্রস আই, কে ক্রস আই সমান সমান কত, জে হ্যাট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। এবার দেখো যে এবার আমরা যদি এইগুলো কিন্তু পেয়েছি, এবার আমরা যদি লক্ষ্য করো, আমরা যদি উল্টাভাবে চিন্তা করি যে আই ক্রস কে, আই ক্রস কে, তাহলে দেবো মাইনাস জে হ্যাট। কে ক্রস জে সমান সমান কত, কে ক্রস জে কত, দেখো উল্টাভাবে ঘুরছে, কে ক্রস জে সমান সেখানে কত হবে, মাইনাস কত বলো, আই হ্যাট। আর জে ক্রস আই সমান কত, মাইনাস কে হ্যাট। তাহলে আমরা কিন্তু এই যে ক্রস গুণন সম্পর্কিত যে এক আয়তাকার ভেক্টরের যে গুণফলগুলো, সেটা কিন্তু আমরা এখানে পারলাম। মানে আমরা এখানে করে দেখালাম, তোমরা বাসায় একটু চেষ্টা করবে, তোমরা অবশ্যই পারবে, যে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। এবার দেখো এ বি, এ ক্রস বি আমরা নির্ণয় করব, এ ক্রস বি। তাহলে ভেরি গুড, এখানে এ ক্রস বি আমি নির্ণয় করলাম, এর মান বির মান বসালাম, সরাসরি তোমরা গুণ করে দিলে। তাই আমরা জানি কি, এখানে আমরা গুণ করে দিচ্ছি সরাসরি, আমরা জানি কি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে সমান সমান 0, এটা সমান সমান 0, এটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। তাহলে ইতিমধ্যে যদি আমরা এটা জেনে গিয়ে থাকি, তাহলে দেখো এখানে কি হলো, এখানে আমরা এই মানগুলো যদি এখানে বসাই দিই, যে আই ক্রস আই কত 0, জে ক্রস জে, কে ক্রস কে, মানগুলো বসিয়ে দিলে তোমরা এগুলো পারবে। এই এই একটা সমীকরণ আমরা পেলাম। তাই এই সমীকরণকে আমরা একটু গুছিয়ে লিখবো। দেখো যে এ ওয়াই বি জেড, এ জেড বি ওয়াই আই হ্যাট, এরকম আমরা গুছিয়ে লিখলাম। লিখে এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখবো। এটাকে কি আকারে লিখবো, নির্ণায়ক আকারে লিখবো। এই নির্ণায়ক আকারটা কি, দেখো এখানে যদি আমরা আই কে বন্ধ করে দেই, এই যে এখানে আমি একটা চিত্র দিয়ে দিছি, তোমরা পরে দেখে নিবে, চমৎকার চিত্র। দেখো আই কে ক্রস করে নিই, তাহলে কোনাকুনি গুণ করবো, এই যে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ, বিয়োগ এই দুটো গুণ, এই যে বিয়োগ এই দুটো গুণ, তারপরে কত আসবে, মূল বিয়োগ জে কে আমি বন্ধ করে দিলাম, তাহলে এই দুটো গুণ, এ আর এ, এই যে দেখো এই দুটো গুণ এবং এই দুটো গুণ আকারে আসবে। দেখো এই দুটো গুণ আকারে আসবে, এই যে চলে আসলো। আবার দেখো এখানে যে কে কে ধরলাম সেখানে, তাহলে প্রথমে হলো প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, কত আসলো দেখো এ ই, এবং কত এখানে আসলো কত, বি ডি। তাহলে এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এটা তোমাদের বাড়ির কাজ রইলো, এটা তোমরা প্র্যাকটিস করবে, যেটা নির্ণায়ক আকারে আমরা এভাবে লিখতে পারি। দেখো সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে ওপি বরাবর ক্রিয়াশীল ভেক্টর কত, এ, ও আর বরাবর ক্রিয়াশীল ভেক্টর কত, বি। তাহলে ভেক্টর দুটির ক্রস গুণফল কত, এক মান হলো এ ক্রস বি সমান কত, এ বি সাইন থিটা। যেহেতু মান আমি এই জন্য এন অ্যাট দেইনি, এই দেখো পরম মান, যেহেতু কি এন অ্যাট দেইনি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই ত্রিভুজ ও আর ই থেকে লিখতে পারি সাইন থিটা সমান আর ই বাই ও আর। তাই এখানে লেখা যায় কত, আর ই সমান কত, ও আর সাইন থিটা। তাহলে এখানে ও আর সমান সমান কত, ও আর সমান হলো বি সাইন থিটা, ও আর সমান হলো কত, বি সাইন থিটা। তাহলে আর ই সমান সমান কত, বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা সমান কত, আর ই, আর ই মানে লম্ব, আর ই মানে কি সামান্তরিকের লম্ব। তাহলে এখানে কত, এ গুণ এখানে লম্ব বা উচ্চতা, এই যে উচ্চতা, তাহলে বাহু গুণ উচ্চতা সমান সমান সামান্তরিকের ভূমি, এ হলো ভূমি গুণ কত, উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ক্রস গুণফল হতে আমরা, ক্রস গুণফলের মান হতে আমরা কি পাই, যে দুটি ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের সন্নিহিত বাহু প্রকাশ করে, তাহলে তার ক্রস গুণফলের মান সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তোমরা কিন্তু এখন জানলে যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল কত সহজে আমরা নির্ণয় করতে পারবো। এরপর দেখো যে আমরা এই একটা সামান্তরিক, এই সামান্তরিককে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে কি পাই, একটা ত্রিভুজ পেয়ে যায় না। এই দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে দুইটা ত্রিভুজ পাই না, এই ত্রিভুজ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। কিভাবে বের করব, এখানে দেখো এই যে কথাটা বললাম, ওপি বরাবর ক্রিয়াশীল এ ভেক্টর, ও আর বরাবর ক্রিয়াশীল বি ভেক্টর। তাহলে এখানে এই ত্রিভুজ ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা বসাইলাম হাফ, ভূমি হলো এ, উচ্চতা হলো কত, আর ই। তাহলে আর ই সমান সমান কত, আমরা এখানে বের করি, ওই যে আগে যেমন বের করলাম, হ্যাঁ, আর ই সমান সমান কত, বি সাইন থিটা। তাহলে আর ই সমান সমান কত, বি সাইন থিটা, আর ই সমান সমান কত, বি সাইন থিটা। তাহলে হাফ এ ক্রস আর এর বদলে বসালাম বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা মানে কত, এ বি সাইন থিটা মানে হলো দেখো এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান। তাহলে দেখো আমরা কিন্তু ক্রস গুণফল হতে, ক্রস গুণফলে দেখো এ ক্রস বি সমান সামান্তরিকের ক্ষেত্রফল পাইছি, আর তার অর্ধেকটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল। তার অর্ধেকটা কি,
ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা জিনিস পেলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল a ক্রস b এর পরম মান, এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো? ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক, কারণ একটা সামান্তরিককে ভাগ করলে কি দুইটা ত্রিভুজ পাওয়া যায়, তাহলে অর্ধেক হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা কিন্তু সৃজনশীল প্রশ্নে আসে, তোমরা একটু খেয়াল রাখবে। আর এখন দেখো আমরা চলে যাচ্ছি যে মূল্যায়নে, যে ভেক্টর ক্রস গুণন কাকে বলে তোমরা অবশ্যই পারবে। ভেক্টর ক্রস গুণফলের কোন রাশি পাওয়া যায় তোমরা পারবে। সামান্তরিকের ক্ষেত্রফলের মান কত সেটাও তোমরা পারবে, এইমাত্র আমরা দেখালাম। আর a ক্রস b সমান কত সেটাও তোমরা পারবে। এবার আমরা একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা হচ্ছে যে a সমান এত, b সমান যদি এত হয়, তাহলে a সমান এত, b সমান যদি এত হয়, প্লিজ a সমান এত, b সমান যদি এত হয়, তাহলে এখানে তোমার ইসের মানটা কত, ওই এই যদি সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের মান কত, এটা তোমরা করে মানে ইনবক্সে মানে দিয়ে দিবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর তোমাদের ক্লাস আমার সঙ্গে হচ্ছে আবার সামনের মাসের 15 তারিখ থেকে 21 তারিখ, এইভাবে ক্লাস চলবে, মানে আমাদের মাসে 3টে করে ক্লাস। হ্যাঁ, তা আমি তোমাদের সাথে সরাসরি চলে যাচ্ছি, মানে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাবো এবার। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত শেষ করছি। দেখো আমি মাইক অন করে দিয়েছি, সকলেরই মাইক আমি অন করে দিয়েছি। প্লিজ তোমরা চাইলে আমার কাছে প্রশ্ন করতে পারো, মাইক অন করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো তোমরা করতে পারবে, সহজেই করতে পারবে। আর আমাদের সময়ও প্রায় শেষ, হ্যাঁ 2-3 মিনিট আছে। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, এই টর্ক বা বলের ভ্রমকে যে এফটা আছে, এফটা কি? হ্যাঁ, এই টর্ক বা বলের ভ্রামক, এটা দেখো খেয়াল করো, আমি যদি এখানে সময় খুবই কম, মানে এখনই কেটে যাবে বুঝছো, 2 মিনিট আছে, তারপরেও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমার এই হাতের দিকে তোমরা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ আমাকে? ও সরি, আমার ক্যামেরা অফ করা। এবার তুমি দেখতে পাচ্ছ এই আমার হাতের দিকটাকে? দেখতে পাচ্ছ? আমি দরজার পাল্লা বিবেচনা করলাম, ধরি এখানে ফিক্স করা আছে, এখানে ফিক্স করা আছে, তাহলে পাল্লার যদি আমি এখানে চাপ দেই, সহজেই আমার দরজাটা মুভ করবে। কিন্তু আমি যদি কবজার কাছাকাছি সেই একই পরিমাণ বল দিই, তাহলে কিন্তু দেখো দরজাটা সরাতে আমার কষ্ট হবে। তুমি কিন্তু একটু খেয়াল করবে, আজকে তোমার কবজা এক পাল্লা যদি হয়, এক পাল্লায় তুমি কবজার কাছে একটু যে পরিমাণ বল দিবা, ঠিক সেই পরিমাণ বল এই পান্তে যদি দাও, দেখবা যে সহজেই চলে যাচ্ছে। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে এই যে বল, একই পরিমাণ বল, এই বলের ইফেক্টিভনেসটা নির্ভর করবে তার ব্যাসার্ধ ভেক্টরের উপর। কার উপর? ব্যাসার্ধ ভেক্টরের উপর। ব্যাসার্ধ ভেক্টর যত বেশি হবে, তোমার বলটা ইফেক্টিভ তত হবে। যেমন ধরো তুমি এখানে এই যে কবজার কাছাকাছি বল দিয়েছো, তখন ব্যাসার্ধ ভেক্টরের মান কম, তাহলে তোমার বলের ইফেক্টিভনেস কম। তুমি যদি আস্তে আস্তে বাড়াইতে থাকো এবং পান্তে যদি দাও, তাহলে দেখবা যে এটি সহজেই চলে যাচ্ছে। এর মানে কি? সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা যেখানে বল বিবেচনা করেছি, ঘূর্ণন গতির ক্ষেত্রে আমি বলের ভ্রামক বা টর্ক বিবেচনা করব। এটা কোন গতির ক্ষেত্রে? ঘূর্ণন গতির ক্ষেত্রে। একদিন আমি প্রয়োজনে তোমাদের লাইভে এই দরজা ঘুরিয়ে দেখাবো তোমাদের সঙ্গে, তখন দেখবা যে তোমরা আরো বুঝতে পেরেছো। তাহলে এই যে বলের ভ্রামকটা তাহলে নির্ভর করছে কার উপর? ব্যাসার্ধ ভেক্টরের উপর এবং বলের উপর। তাহলে এই জন্য টাউ সমান, ওইটার নাম হচ্ছে টাউ, টির মতো বাঁকা, টাউ সমান কত? আর ক্রস এফ। টাউ সমান কত বলো? আর ক্রস এফ। এটা হচ্ছে বলের ভ্রামক বা টর্ক, আর ক্রস এফ। এটা হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য। কোন গতির ক্ষেত্রে প্রযোজ্য? ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে প্লিজ? এই তোমরা কি ক্লাস বুঝতে পারো? অনলাইনে বুঝো তো বাবা, ভেক্টরের মতো জায়গা অনেক দূরে, তোমরা তোমাদের বাড়ি, আমরা আমার ঘরের মধ্যে, তারপর আমি কিন্তু চেষ্টা করি। তোমরা কি বুঝতে পারো না? হ্যাঁ জি স্যার, বুঝি। আচ্ছা, থ্যাংক ইউ। আর বাড়ির কাজ আছে তোমরা করো। আর আমি কিন্তু খাতায় রেসপন্স করছি, তোমাদের কিন্তু প্রত্যেককে রেসপন্স করছি। কিছুক্ষণের মধ্যেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই যাই হোক, সকলকে শারদীয় শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আর আমাদের ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ। আর আমাদের ক্লাস হচ্ছে, মানে আমি তোমাদের সাথে থাকবো হচ্ছে 15 তারিখ থেকে 21 তারিখ, বুঝতে পারছো? সামনের মাসের 15 তারিখ থেকে 21 তারিখে
আবার ক্লাস হবে, আর এর মধ্যে আবার অন্য স্যার ক্লাস নেবে না। বুঝছো, মাসে হচ্ছে আমার সাথে তোমার 3 দিনে ক্লাস হবে, আর মানে এর মধ্যে